চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH বিজেপির প্রার্থী তালিকার প্রথম যে লিস্ট সেটা বেরিয়ে এলো এবং বড় বড় মুখ বড় বড় ঘোষণা রইল সেই তালিকায়। বামেদের প্রার্থী তালিকাও বেরিয়ে গেল। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত প্রার্থী তালিকা বের করতে পারলো না। সাংগঠনিক দুর্বলতা কিনা বাংলার মানুষ বলবে, কিন্তু প্রশ্ন উঠছে আসলে তৃণমূল এতটাই কোণঠাসা যে তারা কি প্রার্থী খুঁজে পাচ্ছে না। একদিকে বিজেপি থেকে বাম প্রত্যেকে নিজেদের প্রার্থী তালিকা যেমন বের করছে, অন্যদিকে নির্বাচন কমিশনও নিজেদের কাজ করছে। নির্বাচন কমিশন একদম শুরুতেই দায়িত্ব পাওয়ার অর্থাৎ MCC লাগু হওয়ার একদম শুরুতেই, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার শুরুতেই বড় বড় বদল ঘটালো রাজ্যের আমলা এবং উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের ক্ষেত্রে। IAS IPS অফিসারদের বদলি করা হলো। কেন? তার কারণ সরাসরি বারবার অভিযোগ ওঠে এ রাজ্যের IPSরা এবং পুলিশের বড় কর্তারা তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দলদাস হয়ে কাজ করে, তা যেন তারা না করতে পারে, তাই হয়তো সংশ্লিষ্ট মহল মনে করছে তাদের বদলি করা হলো। অর্থাৎ প্রশাসনিকভাবে কিংবা রাজনৈতিকভাবে কিংবা নির্বাচন কমিশনের দিক থেকে প্রত্যেক দিক থেকে কোণঠাসা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? আবার রাস্তায় নামলেন। আবার আজকে রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন যে বিজেপি নাকি বাঙালি এবং বাংলার শত্রু হয়ে উঠেছে, তাই তাদের সরাতে হবে। যুক্তি হয়তো দিতে পারলেন না, কিন্তু রাস্তায় নামলেন বটে। বাংলার মানুষ প্রশ্ন করছে, আসলে হেরে যাবেন নিশ্চিত হয়ে বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করছেন মমতা? প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর ব্রেকিং নিউজ, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। The date of poll shall be 23rd of April and 29th of April, and the counting shall be together for all, that is 4th of May. ২৬ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। শুরু থেকেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন, আর তার প্রতিফলন শুরু হয়েছে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরই। ২৪ ঘন্টার মধ্যে রাজ্যের প্রশাসনিক স্তরকে কার্যত নতুন করে সাজিয়ে দিল নির্বাচন কমিশন। এক রাতেই বঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপির পদে বদল। গতকাল রাতেই মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে। আজকে সকাল হতে না হতে ফের পুলিশে একটা বড়সড় রদবদল ঘটানো হলো। কলকাতা পুলিশ কমিশনারকে যেমন সরানো হয়েছে, রাজ্য পুলিশের ডিজিকে সরানো হয়েছে, এডিজি ল অ্যান্ড অর্ডারকে সরানো হয়েছে এবং ডিজি কারেকশনকে সরানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের বিরুদ্ধে সরকারি আধিকারিকদের অপব্যবহারের অভিযোগ কম নেই। আধিকারিকদের মেয়াদ শেষের পরেও তাঁদের জন্য বিশেষ পদ বানানো, তাঁদের রাজ্যসভায় পাঠানো, সবই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজীব কুমারের সাক্ষ্য আটকাতে প্রতিবাদে বসতেও দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধীরা বলছেন তৃণমূল ঘনিষ্ঠ এই আধিকারিকদের সরিয়ে স্বচ্ছ নির্বাচনের পথেই চলছে নির্বাচন কমিশন। এসপি, ডিএম, ওসি, আইসিও সম্ভব হলে বদল করা। উনার যে সমস্ত পায়দাস লোকদের, স্থাবকদের উনি বসিয়েছেন, এদের দিয়ে নির্বাচন করা যায় না। ভোটের কোনো কাজই করতে পারবে না নন্দিনী সুপ্রতিমরা, আর তাতেই হয়তো দিক বিদিক শূন্য হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইবাস করতেই ফের পথে নামছেন মাননীয়া। গ্যাস দিন মানুষকে। বিজেপি দল ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই, ওই ক্যাশটা গ্যাসে দিন। গ্যাস দেওয়ার ক্ষমতা নেই, ক্যাশ দিচ্ছে। ২৬ নির্বাচনের আগে চূড়ান্ত ফাঁপড়ে রাজ্যের শাসক দল। SIR এর ফলে অনুপ্রবেশকারী ভোট ব্যাংক পগার পায়। কমিশনের বুদ্ধিমত্তায় ঠুঁটো হয়েছে গুন্ডা বাহিনী। এবার আদরের আধিকারিকদেরও সরিয়ে দিল কমিশন। কমিশনের একের পর এক বাউন্সারে বেসামাল মমতা বন্দ্যোপাধ্যায়। সকল সম্বল হারিয়ে বিরোধী নেত্রীর পদেই ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা।
কিশলয় অগ্নিবাণের একদম প্রথমেই প্রতিবেদনের পরেই আজকের বড় ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হবে। বিজেপির প্রার্থী তালিকার প্রথম ভাগ প্রকাশিত হলো আজই। বিগ ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে। বিগ ব্রেকিং নিউজ, বিজেপির প্রার্থী তালিকার প্রথম নামগুলো আজকেই প্রকাশিত হলো এবং সেই প্রার্থী তালিকায় বড় চমকও রইল। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণা, 144টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। জোড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, ভবানীপুরে প্রার্থী শুভেন্দু অধিকারী, আবার নন্দীগ্রামেও বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ ভবানীপুরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তাহলে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী হতে চলেছে। বিগ ব্রেকিং নিউজ, বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। বিজেপি 144 জন প্রার্থীর তালিকা ঘোষণা করলো। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন সিটে বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হলো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি নিজে 2টি সিটে লড়তে চলেছেন। অন্যদিকে একই সঙ্গে আরো বড় বড় মুখ তাদেরও ঘোষণা করলো বিজেপি। পরের ব্রেকিং নিউজ, দ্বিতীয় ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। কিশলয় অগ্নিবাণে বিজেপির প্রথম প্রার্থী তালিকায় পরপর চমক। তালিকায় হেভিওয়েট নামের ভিড়। তালিকায় নাম দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল। তালিকায় নাম শিবপুরে প্রার্থী হয়েছেন রুদ্রনীল ঘোষ, রাসবিহারীতে প্রার্থী হয়েছেন স্বপন দাশগুপ্ত, সিউড়িতে বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, শিলিগুড়িতে প্রার্থী হয়েছেন শঙ্কর ঘোষ। অর্থাৎ বিজেপির প্রার্থী তালিকা একের পর এক চমক। অনেক সিটিং এমএলএ তারা যেমন আবারও আবারও লড়ার সুযোগ পাচ্ছেন, তারই সঙ্গে সঙ্গে অনেক প্রাক্তন এমপি লড়ার সুযোগ পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সেলিব্রিটি ফেসরাও রয়েছেন এই প্রার্থী তালিকায়। রয়েছেন এই মুহূর্তে যারা এমএলএ হয়ে কাজ করছেন সেই এমএলএদেরও, অনেকে সিটিং এমএলএদেরও নাম রয়েছে বিজেপির প্রার্থী তালিকায়। একের পর এক চমক বিজেপির প্রার্থী তালিকায়। দিলীপ ঘোষের নাম রয়েছে, অগ্নিমিত্রা পল, শিবপুরে প্রার্থী রুদ্রনীল ঘোষ, রাসবিহারীতে প্রার্থী স্বপন দাশগুপ্ত, সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারী নিজে 2টো সিটে লড়ছেন। এই সমস্ত তথ্য এবং পরপর ব্রেকিং নিউজ একদিকে যেমন উঠে আসছে, তেমনই উঠে আসছে আরও যে তথ্য উঠে আসছে সেই দিকে নজর রাখবো। গতকাল রাত থেকে যে খবরে টানা নজর রেখেছি সেই দিকে আবারও নজর রাখবো। তার আগে বিজেপির প্রার্থী তালিকার দিকে নজর রাখলাম এবং সেই ব্রেকিং নিউজ দিলাম। একদিকে বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করলো, বামেরা সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করলো। বিজেপি 144টা সিটে প্রার্থী তালিকা ঘোষণা করলো। তৃণমূলের প্রার্থী তালিকা নেই এখনো পর্যন্ত। তৃণমূল কি প্রার্থী খুঁজে পাচ্ছে না? তৃণমূল প্রার্থী তালিকায় দেরি কেন করছে? বাংলার মানুষ এই প্রশ্নগুলো করছেন। অন্যদিকে গতকাল থেকে টানা নজর রাখছি যে খবরে, নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর, এমসিসি লাগু হওয়ার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ রদবদল করলো একদম উচ্চ যে সরকারি আধিকারিকরা উচ্চ পদে রয়েছেন, আইএস আইপিএস অফিসাররা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এক ঝলকে নজর রাখবো কারা কারা কাদের বদল করা হলো। নন্দিনী চক্রবর্তী, তিনি মুখ্য সচিব ছিলেন, সেখানে মুখ্য সচিব হলেন দুষ্মন্ত নারিয়ালা, অর্থাৎ মুখ্য সচিব পরিবর্তন করা হলো। এবং নন্দিনী চক্রবর্তী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং বারবার অভিযোগ ওঠে যে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে তাকে মুখ্য সচিব করা হয়েছিল। অর্থাৎ মুখ্য সচিব হওয়ার দৌড়ে অন্যান্য নাম থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো স্কিপ করিয়ে নন্দিনী চক্রবর্তীকে এনেছিলেন, তাকে সরানো হলো। এবার নজর রাখবো স্বরাষ্ট্র সচিবের দিকে। স্বরাষ্ট্র সচিবেরও পরিবর্তন ঘটলো। কে ছিলেন, কে হলেন? স্বরাষ্ট্র সচিব ছিলেন জগদীশ প্রসাদ মিনা, হলেন সংঘমিত্রা ঘোষ। অর্থাৎ হোম সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি 2টো পদেই বদল করলো নির্বাচন কমিশন। বদল হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় নিন্দা করেছেন, এর বিরোধিতা করেছেন, সেদিকে শুনবো। আগে শুনে রাখি, আগে দেখে রাখি বদলগুলো কারা কারা হলেন, কোন কোন ক্ষেত্রে, কোন কোন ডিপার্টমেন্টে। মুখ্য সচিব বদল হলো, স্বরাষ্ট্র সচিব বদল হলো, এগুলো হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে। এবার আসি পুলিশে। পুলিশি সিস্টেম, এ রাজ্যে বারবার বিরোধীরা অভিযোগ করে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, পুলিশ দলদাস হিসেবে কাজ করছে। সেই ক্ষেত্রে সেই বিরোধীদের অভিযোগগুলো ছিলই। এবার নির্বাচন কমিশন পুলিশের একদম টপ লেভেলে যারা বসেছিলেন তাদেরও রদবদল করলেন। ডিজি রাজ্য পুলিশ ছিলেন পীযূষ পাণ্ডে, হলেন সিদ্ধিনাথ গুপ্ত। অর্থাৎ যিনি ডিজি হয়েছিলেন এই 1.5-2 মাস আগে, সেই ডিজির মুখেরও বদল ঘটল রাজ্যে, হলেন সিদ্ধিনাথ গুপ্ত। এডিজি আইন শৃঙ্খলা ছিলেন বিনীত গোয়েল, হলেন অজয় রানাডে। কমিশনার কলকাতা পুলিশ ছিলেন সুপ্রতিম সরকার, সেই জায়গায় কমিশনার হলেন অজয় নন্দা।
অর্থাৎ রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন হোক অথবা পুলিশ ব্যবস্থা, দুটো ক্ষেত্রেই বড়সড় বদল আনলো নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতে অত্যন্ত কড়া ভাষায় বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগেই তিনি একটি র্যালি করেছেন ডোরিনা ক্রসিং পর্যন্ত কলেজ স্ট্রিট থেকে, সেখান থেকে এই বিষয়ে কি বলেছেন শুনুন। গত রাতে কি করলেন? রাত্রি 1টায় আমি মেসেজ পেলাম। মধ্যরাতে কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ছুপা রুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতেন, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি। জমিদার জোকদার, কালোদার। মমতা বন্দ্যোপাধ্যায় নানা অভিযোগ করছেন, বিরোধীরা বলছেন কাঁদুনি গাইছেন, কারণ তিনি বুঝে গিয়েছেন আর মেশিনারি তার হাতে নেই। প্রশ্ন করব সত্যি কি তাই? কিশলার অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। প্রশ্ন করছি, কমিশনের বানে মণিহারা চাপে পড়েই কি এই হঠাৎ র্যালি, হঠাৎ বিক্ষোভ, হঠাৎ ধর্না, এত লম্ফঝম্ফ কেন করছে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় কি হয়েছে? হেরে যাবেন বুঝে গিয়েছেন? যাব আজকে অতিথি যারা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত, তাদের সঙ্গে আলোচনা করব, ডিবেট করব। আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, শুভম ব্যানার্জি রয়েছেন সিপিআই নেতা, এবং নজরুল ইসলাম রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, নীলাভ ব্যানার্জি রয়েছেন আইনজীবী। আমি প্রথম রাউন্ডে, প্রথম লেভেলে সবাইকে 30 সেকেন্ড করে সময় দেবো ওপেনিং রিমার্ক, এবং তারপর ডিবেট ওপেন আপ করবো, তখন একে অপরের বিরুদ্ধে আপনারা কথা বলতে পারবেন। আমি মণিশঙ্কর চ্যাটার্জিকে দিয়ে শুরু করছি। স্যার, তৃণমূলের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হলো না। বিজেপি 144টা সিটে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল, বামেরা সম্পূর্ণ লিস্টটাই ঘোষণা করে দিল, এসইউসিআইও করলো, তৃণমূল করতে পারলো না, একটা লিস্টের একটা অংশও ঘোষণা করতে পারলো না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাগ করছেন কেন বদল করা হচ্ছে আইপিএস আইএএস অফিসারদের। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে গিয়েছেন যে মেশিনারি তার হাতের বাইরে, তিনি হেরে গিয়েছেন এবং সবটা নিশ্চিত হয়ে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী হতে হচ্ছে? 30 সেকেন্ড। তৃণমূল প্রার্থী তালিকা যদি যে কোনো দলই মানে প্রার্থী তালিকা যদি না দেয়, সেটাও একটা ডিবেট হতে হয়। মানে এখনো সময় নেই প্রার্থী তালিকা দেওয়ার। আমি বুঝি না মানে ডিবেটটা কোন ধরনের হয়। আচ্ছা, ডিবেট যদি প্রার্থী তালিকা নাই দিয়ে থাকে, যে মমতা ভার্সেস শুভেন্দু লড়াই, এটা কি করে আপনারা বলছেন? মমতা ব্যানার্জি তো নাও দাঁড়াতে পারে, প্রার্থী তালিকাটা যখন দেয়নি। এখন কথাটা হচ্ছে যে ইলেকশন কমিশন নিয়ে যে প্রশ্নটা, এখনো পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ হলো না, এখনো পর্যন্ত যাদেরকে এখনো অ্যাডজুডিকেশনে রেখেছে তারা থাকবে কি থাকবে না সেটাও এখনো ঠিক করতে পারলো না। ফলে এখনো ভোটার লিস্ট তৈরি হলো না, কিন্তু ভোট কবে হবে সেটা মানে ডিক্লেয়ার হয়ে গেলে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা হাস্যকর বিষয়। কারণ কোন দিকে যাবে, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, জুডিশিয়াল ডিপার্টমেন্ট এখন সেগুলোকে অ্যাডজুডিকেশনগুলো স্ক্রুটিনাইজ করছে, সেটা ঠিক হবে কি হবে না, আইনটা কোন পথে যাবে সেটা আদৌ করতে পারবে কিনা সেগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। ফলে ইলেকশন কমিশনার যেভাবে একটা ভোট ডিক্লেয়ার করলো, তার ক্ষমতার বলে ক্ষমতা হয়তো আছে, কিন্তু প্রার্থী তালিকাটা স্পষ্টভাবে প্রকাশ হওয়ার পরে করলেও একটা ফেয়ারনেস আসতো, মনে হতো ঠিকঠাক কাজ বুঝলাম। করছে। আমি একটা কথা বলবো স্যার, যে তৃণমূলের প্রার্থী তালিকা কখন ঘোষণা করবে সেটা তৃণমূলের বিষয়, নির্বাচনের আগের দিনও করতে পারে, সেটা আপনাদের বিষয়। কিন্তু হিউম্যান পারসেপশন বলে একটা জিনিস থাকে তো, যে দলগুলো প্রার্থী তালিকা ঘোষণা করছে তারা নিশ্চয়ই নিজেদের প্রার্থী ঠিক করতে পেরেছে। আসলে কি তৃণমূলে খাওয়া খাওয়াই চলছে? প্রার্থী ডিসাইড করা যাচ্ছে না, নাকি কেউ দাঁড়ানোর মতো নেই? বেশ, আমি আপনার কাছে আবার আসি। কেয়া ঘোষ কাউন্টার করবেন, মানে লাস্ট দিনে বিজেপি প্রার্থী তালিকা কেয়া ঘোষ কাউন্টার করবেন। 30 সেকেন্ড। মনের ফ্রাস্ট্রেশনটা উনি মেটাতে দাও।
দেখো, সবার আগে বলি, আমাদের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সমস্ত প্রার্থীদের গৈরিক অভিনন্দন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা শুনছিলাম কিশোরে, আমার মনে হয় উনি ততক্ষণে জেনে গিয়েছেন যে শুভেন্দু অধিকারী ভবানীপুরে তাঁর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন, তাই ওনার এই ফ্রাস্ট্রেশন বলবো বা রাগের বহিঃপ্রকাশ বলবো কি বলবো আমি জানি না। আচ্ছা, উনি এবার লাস্ট অফ অল মহিলা কার্ড এবং বাঙালি কার্ড কিনলেন। তাহলে বাঙালি কার্ড যখন কিনলেন তা তিনটে, নন্দিনী চক্রবর্তীর আগে যে তিনজন ছিলেন তাদের নামগুলো পড়া যাক। প্রথম হচ্ছে মনোজ পন, বাঙালি নন। তার আগে ছিলেন বিপি গোপালিকা, বাঙালি নন। তার আগে ছিলেন হরেকৃষ্ণ দ্বিবেদী, ইনিও বাঙালি নন। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো আর তো কোনো কার্ড নেই, হাতে কোনো অস্ত্র নেই, তাই এই বাঙালি কার্ড খেলে, মহিলা কার্ড খেলে যদি খানিকটাও সিম্পেথি আনা যায়, তো যদি এত বাঙালি কার্ড খেলতেন তাহলে উত্তরপ্রদেশের রাজীব কুমারকে বা তেলেঙ্গানার মেনকা গুরুস্বামীকে কেন রাজ্যসভা পাঠালেন, এটাও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা বাঙালি বাংলা অস্মিতা নিয়ে কথা বলে এটার উত্তর পেলে আমার অন্তত ভালো লাগে। বেশ, আমি প্রথমে পলিটিক্যাল যারা বক্তব্য রাখবেন তাদের কাছে যাচ্ছি, নজরুল স্যার, তারপরে আপনার কাছে আসি, শুভমের কাছে যাব। শুভম, আজকে বামেদের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষিত হলো এবং সেই প্রার্থী তালিকায় অনেক গুরুত্বপূর্ণ নামও রইল এবং এমন নাম রইল যাদের আমরা বারবার খবরে দেখেছি। তামান্নার মায়ের নাম রইল। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বামেরা এই গোটা রাজ্যের, মানে বাম ফ্রন্টের বিভিন্ন দলের যে মুখগুলো উঠে এলো, অনেকে পরিচিত অনেকে অপরিচিত। আমার প্রশ্ন হচ্ছে, বামেরা এর আগে ভালো ফল করতে পারেনি, আপনিও জানেন আমিও জানি। এবারে নির্বাচনে লড়াই করে বিরোধীদের অনেকের অভিযোগ, বিজেপির অভিযোগ, আসলে আপনারা সিট কাটছেন, অন্যদিকে তৃণমূল তো প্রার্থী, আসলে আপনারা ভোট কাটছেন, অন্যদিকে তৃণমূল প্রার্থী তালিকাটাই ঘোষণা করতে পারলো না। আপনার প্রথম রিয়াকশন, 30 সেকেন্ড। প্রথম কথা হচ্ছে, বামফ্রন্ট আজকে প্রথম ফেজে 192টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি যে 102টা আসন পড়ে রয়েছে তার মধ্যে 8 থেকে 10টি আসনে সিপিআইএম এর লিবারেশন লড়বে এবং কিছু আসনে আইএসএফ লড়বে। সেই আসনগুলো বাদ দিয়ে বাকি আসনগুলো বামফ্রন্টই প্রার্থী তালিকা ঘোষণা করবে সেকেন্ড ফেজে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, 2016 পরবর্তীকালে যখন থেকে বিজেপি প্রধান বিরোধী হিসেবে উঠে আসা শুরু হয়েছে, তখন থেকে আমি আগেও বলেছি, সেটা হচ্ছে এটা দেখা গেছে যে বিজেপির রাজ্যের নির্বাচনে পরাজয় হলে সেই জয়ী বিধায়ক বা সাংসদরা আবার তৃণমূলেই ফিরে যান। এটা অতীতে দেখা গেছে। সেখানে মানুষ এটা বিশ্বাস করে যে তুলনামূলকভাবে তৃণমূলকে সরাতে বিশ্বাসযোগ্য শক্তি হচ্ছে বামপন্থীরা, যারা অন্তত বিধানসভা লোকসভার ফলাফলের ভিত্তিতে দলবদল করে না। সুতরাং সেই জায়গা থেকে এবারের লড়াইটা অবশ্যই তৃণমূলকে সরানোর জন্য, এবং তৃণমূলকে সরাতে মানুষ বিশ্বাসযোগ্য শক্তি যারা বামপন্থীরা তাদেরকেই ভোট দেবে। না, আমি এত কথার ভিত্তিতে শুধু একটা কথা বলবো, প্রতিকুর রহমান, একটা ঋতব্রত, আমি হ্যাঁ আসি। আপনারা একটা, আমি জাস্ট না না একটা না, আমি বলছি দুটো উদাহরণ দিতে পারবেন। আপনারা যদি বিজেপির ক্ষেত্রে দেখবেন গোটা দলটাই তৃণমূল, আপনারা যদি সত্যি চান যে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে যারা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, বুঝলাম, আজকে বামপন্থীদের আপনারা বুঝলাম স্যার, আমি বলছি আপনারা কি চান মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতাচ্যুত হোক? তৃণমূল বিজেপির ক্ষেত্রে একদম শীর্ষ নেতৃত্ব, যে আজকে তৃণমূলের মুখ, বুঝলাম। সেই কালকে শুভম, আপনারা কি সত্যি চান মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হোক? এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কি সত্যি চান মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হোক? আমার একটা ছোট্ট উত্তর দিয়ে দিন শুভম, আপনারা কি সত্যি চান মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হোক? আন্দোলনের শীর্ষ নেতৃত্ব আপনারা কি, শুভম আপনি উত্তর দিতে পারছেন না হয়তো, মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্ষমতাচ্যুত হোক আপনারা সত্যি চান না চান না? অবশ্যই চাই। তাহলে পরে আপনারা যে ব্যক্তি বা যে দল মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে পারবে তাদেরকে ভোট কেটে পিছিয়ে দিচ্ছেন কেন? আমার এইটা প্রশ্ন, এটা বিরোধীদের অভিযোগ, বিজেপির অভিযোগ, বিভিন্ন সিটে আপনারা ভোট কাটেন, তৃণমূলকে সমর্থন করেন, তৃণমূলের সঙ্গে সেটিং করেন। বামেদের কাজ হচ্ছে মুখে বলবে মমতা, মমতাকে চাই না, আর পেছনে বিজেপির নেতা সেটিং করবে বিজেপির নেতা। নীলাভ, স্যার আমি আপনার কাছে আসছি, আইপিএস আইএস অফিসারদের বদল নিয়ে আমি পলিটিক্যাল বক্তব্যটা শুনে নি। নীলাভ, 30 সেকেন্ড, কতটা এই মুহূর্তে যে প্রার্থী তালিকা বেরোলো, বিজেপির আরো বাকি নাম বাকি আছে, অনেক চমক রইল প্রার্থী তালিকায়, কতটা কনফিডেন্ট বিজেপি এই মুহূর্তে? আপনি রিসেন্টলি বিজেপিতে জয়েন করেছেন সেই হিসেবে এবং আইনজীবী হিসেবে, বিশ্লেষক হিসেবে বলুন, 30 সেকেন্ড। দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা দেখলেই বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে জিততে যাচ্ছে। এবং তৃণমূলের আজকে এমন পরিস্থিতি, তৃণমূল শাসক দল হয়েও তারা একটা প্রার্থীর তালিকা বের করতে পারছে না, কারণ তৃণমূলের
সর্বস্তরের মধ্যে খেই পিসির সাথে ভাইপোর ঝগড়া, ভাইপোর সাথে পিসির ঝগড়া বেঁধে গেছে। এরপরে এখন তৃণমূল বসে রয়েছে, কে কোথা থেকে প্রার্থী হিসেবে বাদ যাবে সেখান থেকে কুড়িয়ে নিয়ে আসবে তৃণমূল। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির কাকে কাকে আনা যায়, উত্তরপ্রদেশ থেকে কাকে আনা যায়, তেলেঙ্গানা থেকে কাকে আনা যায়, কোন প্রাক্তন পুলিশ কর্তাকে আনা যায়, আইএস কে আনা যায়, আইপিএস কে আনা যায়। তৃণমূল তখন প্রার্থী খুঁজছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আর বিজেপি প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আর একটা আমি কথা বলবো, এই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং কংগ্রেস তারা ভোট কাটুয়ার ভূমিকা নিচ্ছে। তাই জন্য বামফ্রন্টের মধ্যে যারা প্রকৃতার্থে তৃণমূলকে সরাতে চায় এবং কংগ্রেসের মধ্যে যারা প্রকৃতার্থে তৃণমূলকে সরিয়ে রাজ্যে আসল পরিবর্তন আনতে চায়, তাদের উচিত এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্য থেকে ভোট কাটুয়ার ভূমিকা ওই 2000, 5000, 3000 ভোট কেটে বিধানসভায় তৃণমূলকে যেতে না নামে। কেরালায় ক্যান্ডিডেট কেন দিচ্ছে বিজেপি? মানে বামফ্রন্ট যদি ক্যান্ডিডেট না দেয় বিজেপির সুবিধা হয়, তুমি যেটা বলছি আমরা বামফ্রন্টের ক্যান্ডিডেট তারা ভোট কাটছে। আচ্ছা, নজরুল স্যারের কাছে আসবো। তার মানে তৃণমূলের ঠিকানা দিয়ে রেখে বেশ, আমি আসছি, ডিবেট ওপেন আপ করছি। এখনো নজরুল ইসলাম বলেনি। নীলাভ, এক সেকেন্ড, এখনো নজরুল স্যার বলেনি, প্লিজ রিকোয়েস্ট স্যার, এক সেকেন্ড, মণিশঙ্কর, এখনো নজরুল স্যার বলেননি, আমি আসছি ডিবেটে। নজরুল স্যার, আপনাকে আমি টাইমার দিচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, আইপিএস আইএস অফিসারদের বদল করে নিরপেক্ষ ভোট কি সম্ভব? এটা কি প্রুভেন স্ট্র্যাটেজি? মানে আইএস আইপিএস অফিসারদের বদল হলো, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো আমি একটু পরে শোনাবো, কিন্তু এগুলো সত্যি কাজে দেয় নিরপেক্ষ ভোট করাতে? বলুন স্যার, আপনার এত বছরের অভিজ্ঞতা, একজন লেজেন্ডারি অফিসার, আপনি বলুন স্যার। দেখুন, যাদের বদলি করা হয়েছে, সর্বোচ্চ পদ চিফ সেক্রেটারি, তাকে বদলি করা হয়েছে। অনেক কারণ থাকতে পারে, কিন্তু আপনারা চ্যানেলে যেটা দেখিয়েছেন যে তার বিরুদ্ধে বিরোধী দলের নেতা বলছেন যে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ফোন করে বলছেন যে নির্বাচন কমিশনের কথা শোনার দরকার নেই, ওরা কিচ্ছু করতে পারবে না, অতএব রাজ্যের শাসক দলের লোকেরা যা বলছে আপনারা সেইভাবে কাজ করুন। আমি যদি ঠিক শুনে থাকি, ঠিক বলেছেন। এইটা যদি সত্যি হয় তাহলে তাকে চেয়ারে রেখে কি নিরপেক্ষ ভোট করানো সম্ভব? কোনোদিন সম্ভব না। অতএব যে চেঞ্জ করানো দরকার ছিল। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে চেঞ্জ করে যাকে নিয়ে আসলেন তিনি এই রকম করবেন না, সেটা আপনারা নিশ্চিত? আর তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তিনি এরকম করলেন না, তিনি সঠিকভাবে ভোটটা করাতে চাইছেন, কিন্তু তিনি সেটা করানোর ক্ষমতা রাখেন কি? কারণ আমাদের এ রাজ্যে ভোট অন্য রাজ্যের মতো হয় না, বা আমাদের এখানের প্রশাসন অন্য রাজ্যের মতো কাজ করে না। এখানে যেমন রাজ্য স্তরে পুলিশ মন্ত্রী বা চিফ মিনিস্টার তার কাছ থেকে যেমন অর্ডার নেয় ডিজিরা বা সিপিরা, তেমনি জেলা স্তরে জেলা নেতাদের কাছ থেকে এসপিরা অর্ডার নেয়। থানা স্তরে থানা লিডারদের কাছ থেকে থানার লোকেরা অর্ডার নেয়, লোকাল লিডার। হ্যাঁ, এবং বুথে আমার যে অভিজ্ঞতা এখানকার ভোটের দিনে গুন্ডা বদমাশরা বিরোধী প্রার্থীদের ভোট দেবে এরকম প্রার্থীদের দরজায় বোমা নিয়ে গুলি নিয়ে দাঁড়িয়ে যায়, তাদেরকে বের হতেই দেয় না, বুথে আসতেই দেয় না, লুকিয়ে চুরিয়ে তাদের পাহারা ভেঙে কেউ এসে যদি লাইনে দাঁড়ালো তাদের ওপর লাইনে বোমা মারা হয়, গুলি মারা হয়। পুলিশের উপস্থিতিতে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। এরপরেও যারা বুথের ভিতরে ঢোকে, ভেতরে গুন্ডা বাহিনী থাকে, হাতে কালি লাগানোর সঙ্গে সঙ্গে তাদের ভোটটা গুন্ডারা দিয়ে নেয়, তারা যাকে ভোট দেবে। নিরপেক্ষ ভোট হবে কি করে স্যার? আমি তো সেইটা বলছি যে ইলেকশন কমিশনের যারা এটা করছেন এই পর্যায়ে তারা কি কাজ করেছেন যে বুথ লেভেলে ভোটাররা যাকে ভোট দিতে চাইছেন তাকে ভোট দিতে পারবেন? আমি এইটা নিয়ে চিন্তা ভাবনা করে এই বইমেলে একটা বই প্রকাশ করেছি, রাজ্যে পরিবর্তন কেন দরকার, কিভাবে সম্ভব, এই যে শেষের পার্টটা সম্ভব কিভাবে, এই তালিকা সংশোধন করা থেকে আরম্ভ করে ভোটের আগে, ভোটের পরে, ভোটের দিন ভোটাররা যাতে নিরাপত্তা বোধ করে এবং তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে, এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে তো নিরপেক্ষ ভোট সম্ভব নয় স্যার। শুধুমাত্র টপ লেভেলে যিনি বসে আছেন তাকে পরিবর্তন করে নিচের লেভেলে আপনি বলছেন থানার অফিসাররাও যদি রাজনৈতিক নেতাদের কথা শোনে তাহলে কি লাভ হবে?
কিছু লাভ হবে না বলছি না কিন্তু। ঠিক আচ্ছা মণিশঙ্কর দা প্রশ্ন করছে, তারপরে আমি ডিবেটের পরের অংশে যাব। বলবো, আপনি নিরপেক্ষভাবে বলবেন। এক হচ্ছে এই যে বললেন যে চিফ সেক্রেটারি বা কে ডাইরেক্ট ফোন করে বলছে ডিএমকে ইলেকশন কমিশনের কথা শুনবেন না। আচ্ছা ঠিক আছে, বলেছে, আমি জানি না বলেছে কিনা। আচ্ছা আপনি এটা বললেন না তো যে ইলেকশন কমিশন তার কি জন্য কি স্টেপ নেওয়া উচিত ছিল, কেন স্টেপস নেয়নি? এক, সরিয়ে দিয়েছে। রিগিং কথাটা আমরা শুনেছি সিপিএম এর আমল থেকে বামফ্রন্ট সরিয়ে দিয়েছে। রিগিং করে যদি একটা সরকার না যায় তাহলে বামফ্রন্ট সরকার কোনোদিন যেত না এখান থেকে। মানুষ যদি ভোট দেয়, মানুষ যদি পরিবর্তন চায়, রিগিংটা বড় কথা নয় স্যার, এটা আপনি স্পষ্ট করে বলুন। কাউন্টার করুন কেয়াদি। আমি আচ্ছা আচ্ছা উনি উত্তর দিতে একসেকেন্ড, হ্যাঁ বলুন। হ্যাঁ তারপর আমি পরের অংশে আসছি। যেভাবে ভোট হয়েছিল এবার যদি সেইভাবে ভোট হয় তাহলে কিন্তু যারা রাজ্যে ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকবে না। কিভাবে ভোট হয়েছিল 11 সালের ভোটে? আমি তখন চাকরিতে ছিলাম। নির্বাচন কমিশন এটা নিশ্চিত করেছিল যে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার বা পুলিশ অফিসার যারা বুথে ডিউটি করতে যাচ্ছে তারা যাতে তৎকালীন শাসক দলের হয়ে কাজ না করে, এবং পুলিশ অফিসার কেন্দ্র বাহিনী যদি বা রাজ্যেরও তো অনেক বাহিনী আছে, আপনারা জানেন স্টেট আর্ম পুলিশের 11টা ব্যাটালিয়ন আছে, সেটা নিশ্চিত না করলে তো অসম্ভব। আচ্ছা কেয়াদি কাউন্টার করছে, তারা নিরপেক্ষভাবে নির্বাচনটা করতে দিয়েছে। কেয়াদি কাউন্টার করুন, আমি পরের অংশে যাব ডিবেটের। প্রত্যেকের কাছে আসি, দ্রুত কাউন্টার কেয়াদি। লজিকে কথা বলা দরকার, যেটা নজরুল স্যার একদম সঠিক বলেছেন যে এই যে কেন্দ্রীয় বাহিনী তাদের যে পরিচালন ভার সেটা কার উপরে আছে? রাজ্য সরকারের উপরে। তোমার মনে আছে কৃষকরা যে পঞ্চায়েত ভোটের সময় নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী আসা সত্ত্বেও এত হিংসা হয়েছিল, এত সন্ত্রাসী ছিল কেন? কারণ এই রাজ্য সরকার চেয়েছিল সন্ত্রাসটা হোক, রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে কাজ না করিয়ে এরা ওই চোট্টামি বলো, রিগিং বলো, গুন্ডামি বলো করে ভোট আদায় করেছিল। তো এইবারের ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় বাহিনীকে বা নির্বাচন কমিশনের কাছে আমরা এটা নিয়ে আমরা ইতিমধ্যে দরবার করেছি, ইতিমধ্যে আমাদের বলা হয়েছে। এবারে আমি একটা বক্তব্য শোনাবো স্যার, আমি আসি। একটা পয়েন্ট বলেছে যে ওই যেটা নজরুল স্যার বললেন যে এই কেন্দ্রীয় বাহিনী তারা কাজ করবে স্বাধীনভাবে। আমাদেরও সেই দাবি যে এই রাজ্য সরকার যেভাবে তাদেরকে পাল্টা দিকে যেদিকে আমি একটা বক্তব্য শোনাবো কেয়াদি, বুঝলাম। আমি এরপর নজরুল স্যারের কাছে আসি, তবে একটা বক্তব্য শুনিয়ে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অন্য কথা বলছেন। তিনি বলছেন যারা বাঙালি, যারা হিন্দু, তাদের নাকি বদলে দেওয়া হচ্ছে, বাঙালিদের রাখার বিরুদ্ধে নির্বাচন কমিশন। মানে অদ্ভুত একটা অ্যাঙ্গেল নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে আলোচনা করবো। আসি স্যার আপনার কাছে আসি, একবার বক্তব্যটা শুনে নিই, একবার বক্তব্যটা শুনিয়ে নিই স্যার। শুনুন। জোর করে কি করছেন আপনারা? নন্দিনী চক্রবর্তী সিএস ছিল, একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও, অ্যান্টি হিন্দিও। আমি প্রমাণ করে দিচ্ছি। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপির দালালি করতে গিয়ে। ধিক আপনাদের, লজ্জা আপনাদের। 2, হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি, কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনের? বাঙালি ছিল। বিনীত গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি অ্যাফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। আপনারা দেখেছেন বিজেপির কথায় কারা কাজ করবে, তাদের দেখে দেখে চয়েস করছেন। কিন্তু জেনে রাখুন, বিনাশকালে বুদ্ধিনাশ। যে অফিসারকেই পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, বাংলার হয়ে কাজ করবে। যাদের বদলানো হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল দ্রুত একবার দেখবো। তাদের বিরুদ্ধে নানা সময় অভিযোগ উঠেছে। নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এসআইআর চলাকালীন কমিশনের নির্দেশ অমান্য করেছেন তিনি, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজ্যপালকে নবান্ন সম্পর্কে মিথ্যে তথ্য প্রদান করেছেন। রাজ্যপাল নিজেই কথা বলেছিলেন, রাজ্যপালের প্রধান সচিব থাকাকালীন কাজে গাফিলতি করেছেন, এমনটা অভিযোগ ছিল। পীযূষ পান্ডের অভিযোগের লিস্টে আসবো। আরিয়াদহ কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল পীযূষ পান্ডের বিরুদ্ধে। আয় বহির্ভূত
বিপুল সম্পত্তির মালিক হতে পেরেছিলেন পীযূষ পাণ্ডে, হতে পেরেছেন বলে অভিযোগ ছিল। বিনীত গোয়েলের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? অভয়া কাণ্ডে প্রমাণ লোপাট ও তদন্তে গাফিলতির অভিযোগ ছিল। অভয়ার নাম ও পরিচয় প্রকাশ তিনি করেছিলেন বলে অভিযোগ ছিল। রাজ্যপালের ওপর পুলিশ দিয়ে নজরদারি, এমনটা অভিযোগ ছিল। সুপ্রতিম সরকারের বিরুদ্ধে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ছিল। এই সমস্ত অভিযোগ কখনো সংবাদ মাধ্যমে অথবা কখনো বিরোধী দলগুলোর তরফ থেকে এসে আলোচনায় আসবো। নজরুল স্যার হাত তুলছিলেন, তারপর মণিশঙ্কর বাবু এবং প্রত্যেকের কাছে আসি। স্যার, এই সমস্ত অভিযোগ ছিল, তাই সরানো হয়েছে নির্বাচন কমিশন যাদের বসিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আসলে নির্বাচন কমিশন বাঙালি বিরোধী। 30 সেকেন্ড বলুন স্যার। না, চিফ সেক্রেটারি বাঙালি ছিলেন, সরিয়েছেন, তা বাঙালি বিরোধী। তাহলে হোম সেক্রেটারি অবাঙালি ছিলেন, সেখানে বাঙালি এনেছেন, তাহলে কি বাঙালির পক্ষে? তো মমতা ব্যানার্জি যে কথা বলছেন ওনার তো কোনো যুক্তি নেই। উনি সবসময়ই সত্যি কথা বলেন না, বেঠিক কথা বলেন এবং ভুল কথা বলেন, এখনও বলছেন। এবং তিনি যেহেতু আতঙ্কিত হয়েছেন যে ক্ষমতায় থেকে চলে যাবেন, সেই জন্য ভুল বকছেন। বেশ, ফিরবো। মণিশঙ্কর বাবু উত্তর আপনি শুনলেন, কাউন্টার করুন স্যার। ফেডারেল স্ট্রাকচারে আমরা সবসময় দেখেছি যে যদি কোনো একটা স্টেট গভর্নমেন্টের, এটা কোনো আইনের ব্যাপার না, এটা একটা কনভেন্স যে কিছু ট্রান্সফার করতে গেলে এটা কনসাল্ট করতে হয়। আমি বলছি যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য স্টেটে ভোট হচ্ছে, তো কবে লাস্ট ট্রান্সফার করেছিল বলুন তো কাউকে? আমি বলছি না যে আইন নেই, করতে পারে ইলেকশন কমিশনার, কিন্তু যে কারণে তুমি বললে স্টুডিওতে, সেই কারণগুলো কি বলছে যে এই কারণে সরালাম, আর বাঙালি সরিয়ে আরেকজনকে বাঙালি আনলাম, মানে তাই সরানোটাকে আমি সাবস্ট্যান্সিয়েট করব, ঠিক ছিল? না না, আমি বাঙালি বিরোধী, নজরুল স্যার যেটা বললো যে সরিয়ে যাকে আনলো মানে সেই সরানোটা ঠিক ছিল। আমার কথা হচ্ছে ইলেকশন কমিশন যদি সত্যি সত্যি নিরপেক্ষ হয়, তাহলে অন্যান্য স্টেটেও এরকম যদি এটা রুটিন বদলি হয় যে আমি ইলেকশন কমিশনার এসেছি, যিনি আছেন তাকে সরানোটাই আমার দায়িত্ব ফেয়ার ইলেকশনের জন্য। সরালে সমস্যা কি? মানুষ ভোট দেবেন, মানুষ ভোট দেবেন, এটার অপমান। মানুষের সমর্থন নেই, পুলিশ দিয়ে ভোট করাতে হবে। রাতের অন্ধকারে মিডনাইটে, দিনের বেলায় তো বলতে পারতেন আজকে যে সরালাম, রাতের অন্ধকারে এটা কেমন অপমান? কেয়াদি হাত তুলছেন, আসি প্রত্যেকের কাছে। কেয়াদি কাউন্টার, আমার সময় কম। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি ভয় পেয়েছেন, ভয় তার চোখে মুখে, একদম আতঙ্কিত হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উনি জানেন 4 মের ফলাফল কি হতে চলেছে। উনি বর্তমান মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছেন, আর তাও 1 সেকেন্ডে। এইবারে চলে আসে রাত্রেবেলার কথা বলছেন। রাত্রে আপনি পুলিশ পাঠিয়ে নিরীহ মানুষদের গ্রেপ্তার করতে পারেন। রাত্রে আমাদের মহিলাদের ওপর যে ধর্ষণ হয় সেগুলোকে কভার করার জন্য মহিলাদের চরিত্রহরণ করতে পারেন। রাত্রে আমরা দেখেছি কিভাবে ধমকানো চমকানো, কখনো প্যারা টিচার বলবো, কখনো এসএসসি আন্দোলনকারীদের, তাদের পিঠের ওপর পুলিশ লাঠির বাড়ি মেরে পিঠ ফাটিয়ে দিতে পারে। আর আগে তো ভোটার তালিকাটা ঠিক করুন, লুকিয়ে কিছু করে রাত দিন কোর্টগুলোকে পুরো অচল করে দিয়েছে। পশ্চিমবঙ্গের একটা কোর্ট নেই যেখানে সচল আছে, প্রতিদিন লিটিগেন্টরা আসছে, এখানে কেরানির কাজ করাচ্ছেন কোর্টকে দিয়ে। অপদার্থ একটা। না না, আপনি দেখেছেন আজ পর্যন্ত যে কোর্টের জজেদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন করতে হচ্ছে, করতে পারছেন না কেন? ছেড়ে দিন, ইলেকশন কমিশনের পদটা থেকে ছেড়ে দিন। আপনি করতে যাচ্ছেন না, আমি একটা কথা প্রশ্ন করতে চাই, প্রত্যেককে করতে চাই স্যার। আমি একটা ভিজুয়াল দেখাতে চাই। আমার ভিজুয়ালে আমি প্রথমে দেখাতে চাই যে এর আগে আমরা দেখেছিলাম বিজেপির যে প্রধানমন্ত্রী সভায় বিজেপির বাসগুলো যাচ্ছিল, তার উপর অ্যাটাক হয়েছিল। সেই সময় মনে হয় বুঝতে পারেনি তৃণমূলের অভিযোগ, তৃণমূলের গুন্ডারা এমনটা করেছে যে পাল্টা মার খেতে হবে। চমকে গেছিল যে হঠাৎ পাল্টা মারছে কেন, এরা তো মার খাওয়ার কথা, এরা হঠাৎ পাল্টা মারছে। পাল্টা মারার কথা ছিল না, রুটিনে ছিল না, লেখা ছিল না বইতে, হঠাৎ আউট অফ সিলেবাস কোশ্চেন এসে গেছে। আজকে আমি আর সঙ্গে সঙ্গে আমি আরও একটা ভিজুয়াল দেখাবো। এই ঘটনার পর শশী পাজা তিনি বক্তব্য রাখার সময় একটি ব্যান্ডেজ পরেছিলেন গলার কাছে, এবং শশী পাজা যখন বক্তব্য রাখছেন তিনি ব্যান্ডেজ পরেছেন, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে দাবি। তার সঙ্গে যারা ছিলেন তারাও ব্যান্ডেজ পরে আছেন। কিন্তু এই ঘটনার আগে যখন তিনি সেই জায়গাটায় উপস্থিত রয়েছেন এই ইট মারার পরে, তখন কোনো ব্যান্ডেজ এদের কারোর শরীরে দেখা যাচ্ছিল না। ব্যান্ডেজ হঠাৎ করে এসে গেল, আঘাত হঠাৎ তৈরি হলো। মানুষ অভিযোগ করছেন, বিজেপির অভিযোগ পুরোটাই ভুয়ো, এতে প্রমাণিত হয় আসলে ভুয়ো অভিযোগ হচ্ছে। তাই জন্য যেখানে ব্যান্ডেজ ছিল না, যেখানে কোনো আঘাত নেই, সেখানে হঠাৎ করে ব্যান্ডেজ উদয় হলো।
ব্যান্ডেজ উদয় কোথা থেকে হলো, কেন হলো, কোন ডাক্তার লাগালো বোঝা যাচ্ছে না। অনেকে বলছেন এই একই ডাক্তার ব্যান্ডেজ করেছেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ব্যান্ডেজ করেছিলেন। প্রশ্ন থাকছে, আমি আসছি প্রত্যেকের কাছে, প্রশ্ন থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই ঘটনা নিয়ে বক্তব্য রেখেছেন। আমি কেন এই ঘটনায় ফিরছি ইলেকশনের লিস্ট থেকে বা পরিবর্তন, এই আমলাতন্ত্রের পরিবর্তন থেকে, কারণ এই সমস্ত ঘটনাগুলো কানেক্টেড, আইন শৃঙ্খলা কানেক্টেড, এই পলিটিক্সটা কানেক্টেড। ব্যান্ডেজ পরে বা হুইল চেয়ারে বসে পলিটিক্স তো আমরা আগেও দেখেছি রাজ্যের মানুষ। প্রত্যেকের কাছে আসার আগে ডিবেটের পরের অংশে ব্রহ্মাস্ত্রে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেবো। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই, এটা মাথায় রাখবেন ভালো করে। আজকের কিশলয়ের অগ্নিবারের ব্রহ্মাস্ত্র, আমার প্রশ্ন কিশলয়, আমি প্রশ্ন করছি আজকের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লড়ে নেব, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার বাড়িতেও নাকি অ্যাটাক হতো, এই জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন জিনিসটাকে। আমার প্রশ্ন, 26-এর সমানে সমানে লড়াই কি বুঝতে পেরে, নিশ্চিত পরাজয় বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় সব কথা বলছেন? আসবো আলোচনায়। আমি নীলাভ এবং শুভমের কাছে প্রথমে যাব। নীলাভ, কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ বলছেন আমার বাড়িতেও অ্যাটাক হবে, আমিও লড়ে নেব, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কি এটাই প্রমাণ করছে যে তিনি বুঝতে পেরেছেন এবার লড়াইটা সমানে সমানে? নীলাভ, দেখুন 2021 সালে উনি নন্দীগ্রামে মাননীয় শুভেন্দু অধিকারী বিদায়ী বিরোধী দলনেতা, তার কাছে 1956 ভোটে হেরেছিল। এবার শুভেন্দু অধিকারী মহোদয় তিনি ভবানীপুরেও দাঁড়িয়েছেন, নন্দীগ্রামেও দাঁড়িয়েছেন। ভবানীপুর থেকে যদি মমতা ব্যানার্জি পালিয়ে না যায় অন্য কোনো সিটে আশেপাশে, আমরা ভাবছি হয়তো তিনি পালিয়েও যেতে পারেন আশেপাশের কোনো সিটে, না হলে উনি ভবানীপুরেও হারছেন। আর আগের বার উনি ছিলেন হচ্ছে বিধায়ক হিসেবে হেরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবার উনি বিধায়ক হিসেবেও হারবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেও প্রাক্তন হবেন, কারণ তৃণমূল দলটার বিসর্জন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই রাজ্যের মানুষ প্রস্তুত আছেন বাড়ি থেকে বেরিয়ে ভোটের দিন ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভারতীয় জনতা পার্টির পদ্মফুলে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে। এই জায়গাটা বুঝতে পেরে আজকে তৃণমূলের কথাগুলো কয়েকদিন আগে তো অন্য কথা অন্যভাবে কথা বলতো, এটাও বুঝতে পারছেন না। আমি তো এত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারিনি। নীলাভ, অনেক হয়েছে, শোনো আমি একটা কথা বলছি, যদি বলতে 1 মিনিট। আচ্ছা শুভম বলেন, দ্রুত বলুন, তবে শুভম। আজকের দিনে দাঁড়িয়ে কেন বলা যাবে না? একমাত্র আপনারাই বলবেন নাকি? না না, একমাত্র বলার অধিকার আপনাদের আছে। ও বললে অন্যায় কথা বলতে, আপনার কাছে আসার আগে আমি শুভমের কাছে আপনাদের অধিকার আছে, একমাত্র আপনাদের অধিকার আছে। একজন মুখ্যমন্ত্রী কথাটার মধ্যে মিনিমাম একটুখানি মানে মেটেরিয়াল থাকবে, সেই কথাটা বলা ভালো। পালিয়ে যাবে। আমি একটা কথা বলছি, আমি একটা নিউট্রাল কথা বলছি। আমি বলছি যে দেখুন, হার জিত ভোটে হবে, ইটস আ গেম। আমি বলছি যে পরিবর্তনটা একটা কন্টিনিউয়াস প্রসেস হলে সেটাকেও আমি বলছি, সেটা নিয়ে আমি যাচ্ছি না। আমি বলছি কিছুদিন আগের থেকে, 1 মাস আগের থেকে ফলাও করে বাহিনী নেমে গেছে পশ্চিমবঙ্গে, সকালবেলায় রুট মার্চ হচ্ছে। আমি বলছি দুটো, না না আমি নিউট্রাল কথা বলছি। আমি বলছি সবাই জানে রিগিং হচ্ছে, সবাই জানে যে এই তৃণমূল কংগ্রেসটা ভোটে থাকার জন্য বাহিনীকে ব্যবহার করছে। বিজেপি বলছে যে তারা পশ্চিমবঙ্গে টিকিট পাচ্ছে। আমি বলছি টিকিট পাচ্ছেন, আমি দ্বিতীয় লিস্টে কি মণিশঙ্করদার নাম দেখতে পাবো? উনি বলছেন সবাই জানে তৃণমূল রিগিং করবে, বলছেন মণিশঙ্কর, এটা কি ও বিজেপি রিগিং করবে? আমি ধরে নিলাম রিগিং হচ্ছে, বিজেপি মানে তৃণমূলের কথাই পুলিশরা চলছে, যারা বাহিনী আসছে। তাহলে আমার কথা হচ্ছে এইসব জেনেও গিরিশ পার্কে কি ঘটনা হয়েছে আমি জানতে চাই না। 1 মাস আগের থেকে টহলদাররা কোথায় গেল?
তারা কি করে রেস্ট্রেন্ট করলো না? তাদের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। কলকাতা পুলিশ কি করলো? শুভম ব্যানার্জি, আমি আসছি, শুভম বলেন এই দ্বিতীয়বার, আমি শুভমের কাছে যাবো। শুভম লড়াইটা দ্বিমুখী মনে হচ্ছে। আমি এক সেকেন্ড, কেয়াদি প্লিজ, আমি শুভমের কাছে এক সেকেন্ড, কেয়াদি আমি না কেয়াদি আমি কাউন্টার করতে দেবো, আমি কেয়াদি আমি কাউন্টার করতে দেবো এটাকে। শুভম আমি স্যার আসছি, শুভম দ্বিতীয়বার বলেনি, আমি ওর কাছে যাই। শুভম, আমার লড়াইটা আমি দ্বিমুখী দেখতে পাচ্ছি। একদিকে যদি কোথাও এই গিরিশ পার্কের ঘটনা হোক, নির্বাচন হোক, মাঠে হোক, ময়দানে হোক, আমি প্রধান ভয়েসটা তো বিজেপির দেখতে পাচ্ছি। বামেরা তো দাগ কাটতে পারছে না স্যার, বিজেপি লড়াই করছে। আমি দেখছি বিজেপি আজকে থানা ঘেরাও করে অলমোস্ট ঢুকে পড়ছিল থানার ভেতর, গিরিশ পার্কের ভেতর। মানে বোঝা যাচ্ছে যে তাদের মানুষের সমর্থন এবং তাদের জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে, সেটা তারা রিফ্লেক্ট করতে পারছে। আপনারা কি করতে পারছেন? দুটো কথা, একটা হচ্ছে ওই আমলারা তো আইএএস আইপিএস হন, সুতরাং সেক্ষেত্রে তারা বাঙালি হতেও পারেন, বাঙালি নাও হতে পারেন, এবং সমস্ত বাঙালি মানেই তারা তৃণমূল এবং সমস্ত অবাঙালি মানে বিজেপি, বিষয়টা সেটা নয়। কিন্তু যেটা দেখতে হবে সেটা হচ্ছে ঠিক যেরকমভাবে গতকাল ইলেকশন কমিশন বলল যে কিছু আমলাদের পরিবর্তন করতে হবে, এবং আজকে এতগুলো আমলা পরিবর্তন হয়ে গেল, তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে কিছু আমলারা তৃণমূলের হয়ে কাজ করেছে এতদিন। ঠিক একইভাবে এই ইলেকশন কমিশন বিজেপি পরিচালিত, তারা যে নামগুলো একঝাঁক নাম নতুন নিয়ে এলো, তারা আবার বিজেপির হয়ে কোনোভাবে কাজ করবে না তো, এই প্রশ্নটা থাকে। সুতরাং এটা বিজেপি বাদ দিয়ে অন্য বিরোধী যারা, তারা অভিযোগ করলেও যাতে আমলারা একইভাবে রেসপন্স করেন সেটা দেখাটা দরকার। আর সেকেন্ড হচ্ছে, তুমি যেটা ব্যান্ডেজের প্রসঙ্গ তুললে এই গিরিশ পার্কের ঝামেলার ক্ষেত্রে, সেটা আমি বলি, সেটা হচ্ছে এই ব্যান্ডেজটা অনেক সময় রাজনৈতিক কারণে হয়, সব সময় নাও হতে পারে, কিন্তু ব্যান্ডেজটা অনেক সময় রাজনৈতিক কারণে হয়। তোমার মনে থাকবে গতবার 21-এর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো নির্বাচনটাই পায় প্লাস্টার বেঁধে লড়াইটা করলেন, কিন্তু ঠিক যেদিন শেষ প্রচার হলো সেদিন অবধি প্লাস্টার, নির্বাচনের ফল বেরোলো সেদিন আর দাঁড়িয়ে পড়লেন। সেদিন আর শঙ্কর ঘোষের ডান হাতে লেগেছে, বাঁ হাতে ব্যান্ডেজ বেঁধেছে। সুতরাং ব্যান্ডেজটা রাজনৈতিক দেখাচ্ছে ডান হাতে লেগেছে, কিন্তু তুমি যেটা আর দেখলাম ব্যান্ডেজ বাঁ হাতে বেঁধেছে। প্রশ্নটা করলে সেটা দিয়ে আমি শেষ করি। আমি আবার বলছি, সেটা হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিজেপির শীর্ষ নেতৃত্বে পরিণত হয়েছে, বিজেপি থেকে শীর্ষ নেতৃত্ব তারা তৃণমূলে গিয়ে শীর্ষ নেতৃত্বে পরিণত হয়েছে। সেখানে আজকে দল বদলুদের ভিড়ে চারদিকে দেখলেই দল বদলুদের, আমি আসি সময় কম আছে। নজরুল স্যার হাত তুলছেন, তারপর কে আদি 30 সেকেন্ড। নজরুল স্যার, আমি সময় কম, আমি 30 সেকেন্ড করে প্রত্যেককে দিচ্ছি। নজরুল স্যার বলছেন 30 সেকেন্ড। স্যার বলুন। গিরিশ পার্কের কথা যখন আসলো, তৃণমূলের লোকেরা প্রথম আক্রমণ করেছিল না বিজেপির লোকেরা প্রথম আক্রমণ করেছিল, আমি সে বিতর্কে যাচ্ছি না। তো কেউ আক্রমণ করেছিল, এটা তো ঘটনা। তো তাহলে এই যে আক্রমণ করবে, আমাদের পুলিশের শুধু ইউনিফর্ম পরা পুলিশ থাকে না, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লোক আছে, প্রতিটা থানায় স্পেশাল ব্রাঞ্চের লোক পোস্টিং থাকে। ঠিক। তো তাদের কাছে খবর ছিল, খবর থাকার পরে কেন তারা এই আক্রমণটা আটকাতে পারলো না? রাজ্যের মন্ত্রীর বাড়ি কেন সুরক্ষিত? মন্ত্রীর বাড়িতে পুলিশের ওসি শুদ্ধে ঢুকে গিয়ে দরজা ফাঁক করে দেখতে হলো। এই প্রশ্ন একদম কনক্লুডিং কমেন্ট আজকে কেয়াদিকে দিচ্ছি 30 সেকেন্ড, আমার সময় একদম শেষ। সবার আগে বলি যে গিরিশ পার্কের যে আক্রমণটা, সেটা একদম ঠান্ডা মাথায় প্ল্যান করা, এবং আমরা যে ভিডিও দেখেছি মন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোঁড়া হচ্ছে, মানে এর থেকে লজ্জার কিছু থাকতে পারে? ব্রিগেডের ওই ভিড় দেখে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শশী পাজা এত ভয় পেয়ে গেছেন, তারা ভেবেছেন কয়েকটা বাস তো আমরা অন্তত আটকে দিই। দাঁড়ান, থামবেন, একদম কথা বলবেন না, অসম্ভবের মতো ফোড়ন কাটছেন। এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে, বিজেপি এই বিশাল ভিড় দেখে এবং নিজেদের আসন্ন হার দেখে তৃণমূলের যে অবস্থা এখন হয়ে গেছে, তৃণমূল ভাবছে কোনো না কোনোভাবে কখনো হুইল চেয়ার, কখনো স্ট্রেচার, কখনো মাথায় ব্যান্ডেজ, কখনো গলায় পট্টি, আবার তো ছবি দেখছি যে জামার ওপরে ব্যান্ডেজ। এই নিনজা স্টাইলের ব্যান্ডেজ আমরা অন্তত দেখিনি কিশোলায়। এবার আরেকটা কথা, দল বন্ধুদের কথা বলি, তাহলে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান রাত্রিবেলা থেকে সবাই আসছে, কোথাও হলো না, শুধু গিরিশ পার্কে গিয়ে হলো। এই অধ্যত্বের জন্যই আসবে না বিজেপি। যদি মনে করতো তৃণমূল ছেলেমেয়েরা আমার সময় শেষ, আমাকে এখানে শেষ করতে হচ্ছে, আমায় এই বলে শেষ করতে হচ্ছে। বিজেপির প্রার্থী তালিকা আংশিকভাবে প্রকাশিত হয়েছে, বামেদের প্রার্থী তালিকাও প্রকাশিত হয়েছে আংশিকভাবে। তৃণমূলের প্রার্থী তালিকার অপেক্ষা করছি আমরা। তৃণমূল নিশ্চয়ই প্রকাশ করবে যদি অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ শেষ হয়ে গিয়ে থাকে। হয়তো প্রশ্ন থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন সমস্যা
যদি আমলাদের পরিবর্তন করা হয়, পুলিশের পরিবর্তন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন সমস্ত মানুষ তার পক্ষে, ভোট তো মানুষ দেবে, আমলারা দেবে না। আমলা পরিবর্তনের সমস্যাটা কোথায়? আসলে মেশিনারি ভেঙে পড়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হয়েছেন যে এবার হারতে হচ্ছে? এই প্রশ্ন রেখে শেষ করছি, বড় ব্রেকিং নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিগ ব্রেকিং, 60 লক্ষের মধ্যে 20 লক্ষ নামের নিষ্পত্তি, দ্রুত বাকি নামেরও নিষ্পত্তি হবে, জানালেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। কি বললেন তিনি, শুনবো। প্রায় 6,44 লাখ 6,44 লাখ ভোটার আছে আমাদের। 60,06,675 ভোটার্স অ্যাডজুডিকেশনে আছে। ও অ্যাডজুডিকেশন মধ্যে আমি আজকে যে পজিশন দেখলাম একটু আগে, আমার যেটা আছে ওপিনিয়ন আছে কি প্রায় আজকে 20 লাখ আজকে মধ্যে যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে, প্রায় 1/3 আজকে নিষ্পত্তি হয়ে যাবে। 705 অনারেবল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস অ্যাডজুডিকেশন করছেন, আর এক দিনে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ হচ্ছে। তো আজকে 20 লাখ মধ্যে যেটা হয়ে যাবে, আর আমরা সম্পূর্ণ চেষ্টা করছি কি তাড়াতাড়ি যেটা আছে নিষ্পত্তি হোক। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH